বিসমিল্লাহ। আচ্ছা, গত পার্টিতে আমরা ইউনিট 2 এর লেসন 3 তে সি অংশটাতে এস এম সুলতানকে নিয়ে দেখেছিলাম, যিনি একজন বিখ্যাত পেইন্টার ছিলেন। একই ইউনিটের একই লেসনে ডি নাম্বার অংশটিতে আমরা নভের আহমেদকে পেয়েছি, যেখানে আহ, তার যে ভাস্কর হওয়ার যে জার্নি সেটি নিয়ে কথা বলেছেন বা কথা বলা হয়েছে। তো আমরা একটু দেখি। নভেরা আহমেদ was the pioneer of modern sculpting in বাংলাদেশ। নভেরা আহমেদ ছিলেন আধুনিক যে ভাস্কর্য শিল্প বাংলাদেশের সেটির একজন পথিকৃৎ, অর্থাৎ পথ প্রদর্শক ছিলেন। She is also one of the most under and misrepresented artist in the country. তিনি ছিলেন যতগুলো অবহেলিত এবং ভুলভাবে উপস্থাপিত আর্টিস্ট বাংলাদেশে, তার মধ্যে তিনিও একজন ছিলেন। অর্থাৎ বাংলাদেশে তাকে অবহেলিতভাবে এবং ভুলভাবে উপস্থাপন করা হতো। When describing the works of the first modern Bangladeshi sculptor নভের আহমেদ, যখন বাংলাদেশের প্রথম আধুনিক ভাস্কর নভের আহমেদকে নিয়ে বর্ণনা করেছিলেন, তখন শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রোক্লেইম মানে হচ্ছে ঘোষণা করা। শিল্পাচার্য জয়নুল আবেদিন ঘোষণা করেছিলেন, হোয়াট নভেরা ইজ ডুইং নাও, নভেরা এখন যা করছে, উইল টেক আস আ লং টাইম টু আন্ডারস্ট্যান্ড, সেটি বুঝতে আমাদের অনেক সময় লাগবে। শি ইজ দ্যাট কাইন্ড অফ আর্টিস্ট, আসলে সে এরকম একজন শিল্পী ছিলেন। দিস অ্যাপ্টলি ডেসক্রাইবস, অ্যাপ্টলি মানে হচ্ছে যথাযথভাবে, এই জিনিসটা যথাযথভাবেই বর্ণনা করে হার প্রোগ্রেসিভ থটস, তার যে প্রগতিশীল চিন্তাভাবনা আছে সেটিকে, হ্যাঁ, তার যে প্রগতিশীল চিন্তাভাবনা আছে সেটিকে যথাযথভাবে উপস্থাপন করে ইন দ্য ফিল্ড অফ স্কাল্পচার। অর্থাৎ ভাস্কর্যের যে জগৎ, সেই জগতে যে প্রগতিশীল চিন্তা, সেই চিন্তার ব্যাপারে যথাযথভাবেই প্রকাশ পায় এই স্টেটমেন্টটা দ্বারা। ঠিক আছে? নভেরা আহমেদ ওয়াজ বর্ন ইন আ কালচারালি ইনক্লাইন্ড ফ্যামিলি ইন চিটাগং। চট্টগ্রামের একটা মানে সাংস্কৃতিক মনস্ক একটা ফ্যামিলিতে তার জন্মগ্রহণ হয়েছিল, তিনি জন্মগ্রহণ করেছিলেন। এখানে কালচারালি ইনক্লাইন্ড মানে হচ্ছে সাংস্কৃতিকভাবে আগ্রহী এবং সমৃদ্ধ। ঠিক আছে? হোয়ার শি ওয়াজ ইন্সপায়ার্ড বাই হার মাদার্স স্কিলস, যেখানে তিনি তার মায়ের যে দক্ষতা আছে সেই দক্ষতার মাধ্যমে অনুপ্রাণিত হয়েছিলেন। ইন মেকিং ডলস হাউসেস আউট অফ ক্লে, এবং তার মায়ের যে দক্ষতা ডলস হাউস বানানোর জন্য, পুতুলের বাড়ি বানানোর জন্য, আউট অফ ক্লে কাদামাটি দিয়ে, সেই দক্ষতার মানে দ্বারা তিনি ইন্সপায়ার্ড হয়েছিলেন। And became fascinated with working with three-dimensional forms, এবং তিনি অনেক বেশি ফ্যাসিনেটেড হয়েছিলেন, অর্থাৎ মনোমুগ্ধ হয়ে গিয়েছিলেন এবং আকর্ষিত হয়েছিলেন উইথ ওয়ার্কিং থ্রি ডাইমেনশনাল ফর্মস, ত্রিমাত্রিক যে গঠন সেটি নিয়ে কাজ করার ব্যাপারে তিনি অনেক বেশি আকর্ষিত হয়েছিলেন। As Ahmed was educated in লন্ডন অ্যান্ড ফ্লোরেন্স, যেহেতু নভের আহমেদ শিক্ষিত হয়েছিলেন বা পড়াশোনা করেছিলেন লন্ডনে এবং ফ্লোরেন্সে, হার স্কাল্পচারাল ভোক্যাবুলারি, তার যে আম, ভাস্কর্য ভাস্কর্য সম্পর্কিত যে শব্দ ভাণ্ডার, ওয়াজ বেসড অন আ কম্বিনেশন, সেটি ছিল একটা মিশ্রণের ওপর ভিত্তি করে। কি ধরনের মিশ্রণ? অফ ওয়েস্টার্ন আইডিয়াস অ্যান্ড ফোক ট্র্যাডিশনস, এটা ছিল পশ্চিমা ধারণার এবং লোক ঐতিহ্যের একটা ধারণার কম্বিনেশন ছিল তার স্কাল্পচারাল ভোকাবুলারি গুলো। লন্ডন থেকে তিনি ওয়েস্টার্ন আইডিয়াগুলো পেয়েছিলেন এবং ফ্লোরেন্স থেকে ফোক ট্র্যাডিশন পেয়েছিলেন, লোক ঐতিহ্যের একটা ধাঁচ পেয়েছিলেন। সেভাবেই তিনি এই দুটোর কম্বিনেশনে তিনি তার স্কাল্পচারাল ভোকাবুলারি গুলো বিল্ড আপ করেছিলেন। তো যাই হোক, মেনি অফ আর আর্টিফ্যাক্টস মানে হচ্ছে হস্ত দ্বারা নির্মিত কাজ, ঠিক আছে, হাত দ্বারা নির্মিত কাজ। Many of her artifacts were based on village life.
তার অনেক হস্তনির্মিত কাজগুলো মূলত বেসড অন প্রতিষ্ঠিত ছিল ভিলেজ লাইফস, গ্রামের জীবন নিয়ে, অ্যান্ড ফোক মোটিভস এবং লোক ভাবধারার। ঠিক আছে, এখানে বেসড অন একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন of which she was a keen observer, যেটির তিনি একজন আগ্রহী অবজারভার মানে পর্যবেক্ষক ছিলেন, মানে অনেক বেশি গভীর পর্যবেক্ষক ছিলেন। ঠিক আছে, she also incorporated Buddhist themes in her works, তিনি আরো সংযুক্ত করেন, ইনকর্পোরেট মানে সংযুক্ত করা, বুদ্ধিস্ট থিমস অর্থাৎ বৌদ্ধদের বিভিন্ন ধরনের জিনিস ইন হার ওয়ার্কস তার কাজের মধ্যে, বৌদ্ধ ভাবধারা আর কি তার কাজের মধ্যে যুক্ত করেন। অ্যান্ড ডেভেলপড অ্যান ইন্ডিভিজুয়াল স্টাইল, এবং তিনি একটা ব্যক্তিগত ধরন মানে আবিষ্কার করেন, দ্যাট ডিপিক্টেড, যেই ধরনের মাধ্যমে তিনি চিত্রায়িত করেন, এখানে ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত, ডিপিক্ট মানে হচ্ছে চিত্রায়িত করা, যেখানে তিনি চিত্রায়িত করেছেন দ্য এক্সপেরিয়েন্সেস অফ ওয়েমেন, মানে মহিলাদের যে বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স আছে অর্থাৎ অভিজ্ঞতা আছে সেগুলোকে তিনি তুলে ধরেছেন। ঠিক আছে, এই যে আমরা নবেরা আহমেদকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তারপর কি বলছে, ইন অগাস্ট 1960, আগস্টে 1960 সালের আগস্ট মাসে নভেরা আহমেদ হ্যাড হার ফার্স্ট সোলো এক্সিবিশন, নভেরা আহমেদ তার প্রথম সোলো এক্সিবিশন মানে একাকী প্রদর্শনীর সুযোগ পান। সোলো মানে একাই, এক্সিবিশন মানে প্রদর্শনী। অর্গানাইজড, যেটিকে আয়োজন করা হয়েছিল অন দ্য গ্রাউন্ড ফ্লোর অফ সেন্ট্রাল পাবলিক লাইব্রেরি, কেন্দ্রীয় গণ লাইব্রেরির যে গ্রাউন্ড ফ্লোর আছে অর্থাৎ প্রথম যে ফ্লোরটা সেটিতে, মানে মানে গ্রাউন্ড ফ্লোর বলতে কি প্রথম একতলাতে আর কি, যেটা কিনা বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি নামে পরিচিত। ইট ওয়াজ দ্য ফার্স্ট এভার সোলো স্কাল্পচার এক্সিবিশন, এটা ছিল তার প্রথম, এই পর্যন্ত প্রথম, ফার্স্ট এভার মানে এই পর্যন্ত প্রথম সোলো স্কাল্পচার এক্সিবিশন, একাকী ভাস্কর্য প্রদর্শনী, বাই এনি স্কাল্পচার অফ বাংলাদেশ, বাংলাদেশের যে কোনো ভাস্কর্যের এটা ছিল প্রথম একক প্রদর্শনী, যেটা তৎকালীন পাকিস্তানে হয়েছিল, ইস্ট পাকিস্তান ব্যাক দেন মানে তৎকালীন পাকিস্তানে হয়েছিল আর কি। ইট ওয়াজ ইনাগুরেটেড, এটা উদ্বোধিত হয়েছিল, এই যে উদ্বোধন করা, ইনাগুরেট মানে উদ্বোধন করা, এটা উদ্বোধন করা হয়েছিল বাই জেনারেল আজম খান অফ পাকিস্তান আর্মি, পাকিস্তান আর্মির যে জেনারেল আজম খান আছেন তিনি এটা উদ্বোধন করেছিলেন। হু ওয়াজ সো ইমপ্রেসড, যিনি এতটাই মনোমুগ্ধ হয়ে গিয়েছিলেন মানে হয়েছিলেন উইথ হার ওয়ার্ক, তার কাজের মাধ্যমে, দ্যাট হি গেভ হার, যেন তাকে তিনি দিয়েছিলেন এ গ্র্যান্ট, একটা অনুদান দিয়েছিলেন অফ 10,000 টাকা, বাংলাদেশি টাকায় এখন 10,000 এর মতো হবে, এরকম একটা গ্র্যান্ট দিয়েছিলেন, টু প্রমোট স্কাল্পচার, প্রমোট মানে উন্নত করা, স্কাল্পচার ভাস্কর্য শিল্পকে অ্যাজ অ্যান আর্ট ফর্ম, একটা আর্ট ফর্মে আর কি, অর্থাৎ শিল্পের একটা ফর্ম মানে রূপান্তরিত করার জন্য, শিল্পের গঠনে মানে রূপান্তরিত করার জন্য বা প্রমোট করার জন্য, উন্নত করার জন্য তিনি 10,000 টাকার একটা অনুদান তাকে দিয়েছিলেন। She used cement, wood, plaster and stone. নভেরা আহমেদ মূলত ব্যবহার করতেন সিমেন্ট, কাঠ, প্লাস্টার এবং বিভিন্ন ধরনের পাথর ফর দ্য ম্যাটেরিয়াল, তার উপাদানের জন্য, ফর হার স্কাল্পচার্স, তার ভাস্কর্যের নির্মাণ করার জন্য যে উপাদান সেগুলির জন্য এগুলো ব্যবহার করত। In the early 1960s, 1960-এর দশকের শুরুর দিকে, আপন দ্য পাকিস্তান আর্ট কাউন্সিলস ইনভিটেশন, পাকিস্তান আর্ট কাউন্সিলের আমন্ত্রণে, শি মুভ টু ওয়েস্ট পাকিস্তান, তিনি ওয়েস্ট পাকিস্তানে চলে যান, অ্যান্ড প্রডিউসড মেনি ওয়ার্কস দেয়ার, এবং সেখানে তিনি অনেক কাজ করেন, মানে তিনি পাকিস্তান রিলেটেড অনেক কিছুই তার সাথে থাকার কারণে প্রবাবলি বাংলাদেশে তাকে ওইভাবে মিস রিপ্রেজেন্টেড করা হয়, অর্থাৎ খুব একটা অবহেলিতভাবে তাকে তুলে ধরা হয়, যার কারণে এই পর্যন্ত আমরা নভেরা আহমেদ সম্পর্কে খুব একটা বেশি জানতে পারি না বইপত্রগুলোতে। ঠিক আছে, যেহেতু গত সরকার পাকিস্তান বিরোধী একজন সরকার ছিলেন, যার কারণে তার ব্যাপারটা হয়তো ওইভাবেই রিপ্রেজেন্ট করা হয়েছে।
এরকম কি দরজাটা মাঝখান দিয়ে চাপাই দাও তো, শব্দ হচ্ছে। তারপরে কি বলছে, ইন 1962, 1962 সালে she traveled to বোম্বাই, তিনি বোম্বাইয়ে চলে যান। এখানে মুভ টু কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন ছিল, ট্রাভেল টুও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন, ঠিক আছে। তিনি বোম্বাইয়ে চলে যান, ট্রাভেল করেন, টু লার্ন ভারতনাট্যম, ঠিক আছে। ভারতনাট্যম মানে হচ্ছে ভারতের নাট্যশালা বা এরকম কিছু একটা বোঝাচ্ছে, যে সেটি শেখার জন্য তিনি বোম্বাইয়ে চলে যান। অ্যান্ড এ ইয়ার লেটার, এক বছর পরে, মুভ টু প্যারিস, তিনি প্যারিসে মানে ফ্রান্সের রাজধানীতে চলে যান। where she remained, যেখানে তিনি থেকেছিলেন ফর দ্য রেস্ট অফ আর লাইফ, তার সারা মানে বাকি জীবনের বাকি অংশটুকু, এই যে রেস্ট অফ আর লাইফ মানে তার জীবনের বাকি অংশগুলো সেখানেই কাটিয়েছিলেন। She lived in Thailand, তিনি থাইল্যান্ডে বসবাস করেছিলেন from 1968 to 1970, 1968 থেকে শুরু করে 1970 পর্যন্ত তিনি থাইল্যান্ডেই বসবাস করেছিলেন, ঠিক আছে। লিভ ইন, ছোট বড় জায়গায় বসবাস করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। লিভ অ্যাট, ছোট জায়গায় মানে বসবাস করার জন্য ব্যবহৃত হয়। লিভ অন মানে কোনো রকম খেয়ে বেঁচে থাকার জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে। অ্যান্ড হ্যাড হার সেকেন্ড সোলো এক্সিবিশন ইন ব্যাংককস এয়ারলাইন্স ফ্র্যাঞ্চাইজ ইন 1970, এবং 1970 সালে তিনি তার দ্বিতীয় একক, এই যে সোলো এক্সিবিশন, দ্বিতীয় একক প্রদর্শনী করার সুযোগ পান, যেটা কিনা ব্যাংককের অ্যালায়েন্স ফ্র্যাঞ্চাইজি, ঠিক আছে। সরি, তারপরে কি বলছে দেখো, অ্যাট দ্যাট টাইম, সেই মুহূর্তে, শি ওয়াজ ইউজিং, তিনি ব্যবহার করেছিলেন, রিমেইনস, ধ্বংসাবশেষগুলো, এখানে রিমেইন মানে অবশিষ্টাংশ অথবা ধ্বংসাবশেষগুলোকে ব্যবহার করেছিলেন, ফ্রম প্লেন ক্র্যাশেস, এই যে প্লেনের যে ধূলিসাৎ হয় বা প্লেন যে ক্র্যাশ করে পড়ে যায়, সেই প্লেন ক্র্যাশের যে ধ্বংসাবশেষগুলো আছে সেগুলো তিনি ব্যবহার করেছিলেন ম্যাটেরিয়াল হিসেবে, উপাদান হিসেবে, অফ আমেরিকান এয়ারপ্লেনস, যেই প্লেন ক্র্যাশগুলো ছিল আমেরিকান এরোপ্লেনের, ফ্রম দ্য ভিয়েতনাম ওয়ার, ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকান বিভিন্ন ধরনের এয়ারক্রাফটগুলো বা প্লেনগুলো ক্র্যাশ হয়ে গিয়েছিল, সেই ধ্বংসাবশেষগুলো দিয়ে তিনি মূলত এই ব্যাংককের যেই এক্সিবিশনটা করেছিলেন সেখানে তিনি ভাস্কর্য নির্মাণ করেছিলেন আর কি। নাভেরা আহমেদ ওয়াজ ওয়ান অফ দ্য অরিজিনাল ডিজাইনার্স অফ দ্য শহীদ মিনার, আমাদের যে শহীদ মিনার আছে সেই শহীদ মিনার যারা যারা মূল ডিজাইনার আছে তাদের মধ্যে তিনিও একজন ছিলেন, ঠিক আছে। ইন হুইচ, যেটি করার সময় বা যেটিতে, শি কোলাবোরেটেড উইথ, তিনি সাহায্য সহযোগিতা করেছিলেন, উইথ হামিদুর রহমান, হামিদুর রহমানের সাথে। কোলাবোরেট সাহায্য করা, ঠিক আছে। তারপরে কি বলছে, শি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য 21শে পদক ইন 1997 ইন অ্যাবসেন্সিয়া, মানে কি অ্যাবসেন্সিয়া মানে হচ্ছে অনুপস্থিত থাকা, ইন অ্যাবসেন্সিয়া অনুপস্থিতিতে, অর্থাৎ 1997 সালে তার অনুপস্থিতিতে তাকে 21শে পদক দেওয়া হয় পুরস্কার হিসেবে, ঠিক আছে। অ্যান্ড অ্যান এক্সিবিশন ওয়াজ অ্যারেঞ্জড, এবং একটা এক্সিবিশন করা হয়, প্রদর্শনী আয়োজন করা হয়, ফ্রম হার ওয়ার্কস, তার কাজগুলোর মধ্য থেকে, লেফট বাহাইন্ড ইন ঢাকা, যেই কাজগুলো ঢাকায় রেখে যাওয়া ছিল, অর্থাৎ ঢাকায় রেখে যাওয়া বা পড়ে থাকা কিছু কাজগুলোর দিয়ে সেখানে একটা এক্সিবিশন আয়োজন করা হয়, ইন এপ্রিল এবং মে মাসে, 2 মাস ধরে, ইন 1998, 1998 সালে। যাই হোক, এখানে আমরা মোটামুটি যে এস এম সুলতান এবং নভেরা আহমেদ এরকম ব্যক্তি বিশেষের ওপরে যেই প্যাসেজগুলি আছে, এই প্যাসেজগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের, বিশেষ করে রিঅ্যারেঞ্জের জন্য। ফার্স্ট পেপারে যে আনসিন পার্ট আছে, আনসিন পার্টে যে 25% মার্ক আমরা পাবো, সেখানে রিঅ্যারেঞ্জ নামে একটা চ্যাপ্টার আছে যেখানে আমরা 10 মার্ক পেয়ে থাকি, সেই জায়গাগুলোতে কিন্তু এই চ্যাপ্টারগুলি খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য আমাদের এই জায়গাগুলো খুবই ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এছাড়াও বিখ্যাত ব্যক্তিবর্গ জীবনী থেকে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি টেস্টে বা ইউনিভার্সিটি অ্যাডমিশনে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে, তাই এই জিনিসগুলো আমাদের খুবই ভালো করে মাথায় রাখা উচিত। যাই হোক, এটার সামারিটা নিয়ে একটু আলোচনা করতে হবে 100 ওয়ার্ডের মধ্যে।
তো আমরা এটা টপিক সেন্টেন্স আমরা লিখতে পারি যে দিস প্যাসেজ মেইনলি ফোকাসেস অন আ বাংলাদেশি স্কাল্পচার হুজ নেম ইজ নভের আহমেদ। ঠিক আছে? এবং তার বিভিন্ন ধরনের স্কাল্পচার এবং বিভিন্ন ধরনের অর্জন এগুলো নিয়ে কথা বলেছে। ঠিক আছে? এবং তার এই যে স্কাল্পচার হওয়ার যে একটা জার্নি সেটি নিয়ে কথা বলেছে। স্কাল্পচার হওয়ার পরের যে স্বীকৃতিগুলো, বিশেষ করে তাকে পুরস্কার দেওয়া হয়, পাকিস্তানি আর্মির যে জেনারেল তাকে একটা গ্র্যান্ট দেয় 10,000 টাকার, সেটির ব্যাপারগুলো আমরা উল্লেখ করতে পারি এই সামারিতে। ঠিক আছে? এখানে মূলত আমরা তার আম, আহ, অর্জনগুলো লিখতে পারি, তারপরে তার বিখ্যাত কাজগুলোর কথা বলতে পারি। এই জিনিসগুলো হাইলাইট করে আমরা একটা সামারি করতে পারি। ঠিক আছে? এই